আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাড়ছে কর ও আমদানি শুল্কের আওতা। 7,97,000 কোটি টাকার বাজেট সংসদে উঠছে আজ। খাদ্যপণ্যের দাম কমাতে নানা উদ্যোগ বাজেটে। মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়বে, বিনা প্রশ্নে আবারও কালো টাকা সাদা করার সুযোগ। শপথ অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। কাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইটালিতে কর্মী পাঠানো নিয়েও বাংলাদেশের সিন্ডিকেট। ভিসার দাম 15,000 ইউরো। ক্ষুব্ধ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে বাজেট প্রসঙ্গ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জের মধ্যে আজ 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সামাজিক সুরক্ষা, কৃষি ও মানব সম্পদ উন্নয়ন। রিজার্ভ ও ডলারের সংকটে সরকারের রাজস্ব আয় বাড়াতে এবার কর ও আবগারি শুল্কের আওতা বাড়ছে। 15% কর দিয়ে আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। শারফুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম, রিজার্ভ ও ডলার সংকটের মধ্যেই নতুন সরকারের অর্থমন্ত্রীর প্রথম বাজেটের আকার প্রায় 8 লাখ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটের চেয়ে 11.5 ভাগ বাড়িয়ে নতুন বাজেটে 5,45,000 কোটি টাকার রাজস্বের মধ্যে এনবিআরকে 4,80,000 কোটি টাকা আদায় করতে হবে। 5.5 লাখ টাকার ব্যয় হবে সরকারের উন্নয়ন খাতে। ঋণের শোধ, ভর্তুকি সহ অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হচ্ছে। এডিপিতেও বরাদ্দ পাচ্ছে সামান্য। কঠিন সময়ে এবারে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কৃষি ও দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ পাচ্ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। কৃষি উৎপাদন ও স্থানীয় বাজার সম্প্রসারণে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো সহ চলমান সব মেগা প্রকল্প। কৃষি আমাদের অবশ্যই গুরুত্ব পাবে, কারণ কৃষি আমাদের রক্ষা কবচ। মেগা প্রকল্প যতগুলো হয়ে গেছে এগুলো কিন্তু রেজাল্টস দিচ্ছে। বাজেট ব্যয় মেটাতে সরকারের আয়ের লক্ষ্য 5,45,400 কোটি টাকা। ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি। এনবিআর বহির্ভূত কর এবং কর ছাড়া আয়ের খাতে ধরা হচ্ছে বাকি অর্থ। 4,400 কোটি টাকা ধরা হচ্ছে অনুদান বাবদ। করের আওতা বাড়িয়ে বার্ষিক আয় দেখিয়ে করযোগ্য রিটার্ন জমা প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। বিদেশি ঋণের পরিমাণ কিছুটা কমিয়ে ঘাটতি বাজেট বেড়ে দাঁড়াচ্ছে 2,51,600 কোটি টাকা। বিদেশি ঋণ, দেশীয় ব্যাংক, ব্যাংক বহির্ভূত সঞ্চয়পত্র থেকে ঘাটতি ব্যয় মেটানোর পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের যে অর্থনীতির চ্যালেঞ্জসমূহ সেগুলোকে মাথায় রেখেই কিন্তু প্রস্তাবিত বাজেটটি সাজানো হচ্ছে। মূল্যস্ফীতির হার হ্রাস, এর প্রভাব প্রশমন, বেসরকারি আমাদের মানব সম্পদ উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন আর বেসরকারি খাতের কথাও চিন্তা করা হয়েছে আমাদের প্রস্তাবিত বাজেটে। আমাদের অর্থনীতির উপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত কি হতে পারে, এবার কিন্তু সেই সংক্রান্ত একটি বিশ্লেষণ, এটা একদমই নতুন। 2 বছর পর এবার 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এবারের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কমে 6.75 এবং মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5 ভাগ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর স্কার্টনে অর্থমন্ত্রীর বাসভবনে আছেন সহকর্মী শারফুল আলম। চলে যাচ্ছি তার কাছে। শারফুল, বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়ে অর্থমন্ত্রী আর কি জানিয়েছেন আপনাকে, আর কি আপডেট আছে আমাদের জানাবেন।
দেখুন, এখন থেকে আধা ঘন্টা বা তারও কিছু সময় পর অর্থমন্ত্রী তার নিজ যে সরকারি বাসা সেখান থেকে তিনি সংসদের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সংসদে যে অর্থমন্ত্রীর কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আজকের বাজেট ডকুমেন্টস নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন কর্মীদের সাথে তিনি প্রথমে সংসদের যে বাজেট পেশ করতে যাচ্ছেন সেটা নিয়ে পর্যালোচনা করবেন। তারপর আজকে যে বিশেষ সংসদ ভবনের যে বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু তিনি বাজেটের সামগ্রিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবেন এবং বাজেট যে ডকুমেন্টসগুলো সেটা তিনি তার মন্ত্রিসভা কমিটির সদস্যদের মাঝে বিতরণ করবেন এবং সেখানে প্রাথমিকভাবে মন্ত্রিসভা কমিটির বৈঠকে কিন্তু এই আপনারা জানেন যে বাজেট যে ডকুমেন্ট সেটার বাজেটের অনুমোদন দেওয়া হবে। অনুমোদন দেওয়ার পরে কিন্তু সংসদে বিকাল বেলায় যে বিশেষ বাজেট বৈঠক হবে সেখানে কিন্তু অর্থমন্ত্রী বাজেট বক্তব্য পেশ করবেন, উপস্থাপন করবেন 2024-25 সালের বাজেট। আরেকটি বিষয় বলে রাখি, যে বিশেষ রীতি রয়েছে সংসদের বাজেট উপস্থাপনের সেটি হয়তো আপনারা সবাই জানেন। অর্থমন্ত্রী প্রথমে তার মন্ত্রিসভা কমিটিকে সংসদ ভবনে যে বিশেষ মন্ত্রিসভার কমিটির বৈঠক হয় সেখানে কিন্তু তিনি তার বাজেট প্রস্তাবনাটি প্রথমে মন্ত্রিসভা কমিটির সদস্য যারা আছেন তাদের সাথে সেটা উনি বিনিময় করবেন এবং সেই বাজেট বিশ্লেষণের বিভিন্ন প্রেক্ষাপটও হয়তো তিনি তার সহকর্মীদের সাথে তুলে ধরবেন। তারপর সেখানে আজকে বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেবেন মন্ত্রিসভা কমিটির সদস্যরা। তারপর বিকেলবেলা বাজেটটা উপস্থাপন করা হবে। আমরা 11টা থেকে 10:30 থেকে 11:15টার মধ্যে এখান থেকে অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করার জন্য সংসদ ভবনে যাওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। শারফুল, আপনাকে ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল, ডাল, আটা, চিনি, ডিম, মুরগি ও মাছ সহ 17টি পণ্যের দাম কমানোর ঘোষণা থাকতে পারে বাজেট ঘোষণায়। ভর্তুকি ও প্রণোদনা দেয়ায় দাম কমার তালিকায় যুক্ত হতে পারে মাছ, পোলট্রি ও ডেইরি সহ কৃষি উপকরণ আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত থাকতে পারে। শর্ত সাপেক্ষে কমতে পারে কর্পোরেট কর হারও, কমছে ল্যাপটপ আমদানির খরচও। অন্যদিকে শূন্য শুল্কে ভিটামিন, ইনসুলিন, রাসায়নিক দ্রব্য, প্লাস্টিক কয়েল, পেপার বোর্ড, স্টিল জাতীয় পণ্য, সার, গ্যাস, কয়লা, জিপসাম, ঔষধ শিল্পের কাঁচামাল সহ 329টি পণ্যে 1 থেকে 10 ভাগ হারে আমদানি শুল্ক বসতে পারে। দাম বাড়তে পারে ফ্রিজ, এসি, লিফট, সিসিটিভি ক্যামেরা, গাড়ি নির্মাণ সামগ্রী সহ আমদানি করা 13 ধরনের যন্ত্রাংশে। বাড়তি দামে কিনতে হতে পারে এলইডি বাল্ব, টিউব লাইট, জুস, রোলিং পেপার, প্রি ফেব্রিকেটেড নির্মাণ সামগ্রী সহ বেশ কিছু পণ্য। 200টিরই বেশি চিকিৎসা সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়ছে। অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক বসছে। গাড়ি আমদানিতে কাস্টমস শুল্ক ছাড়া অন্যান্য সব শুল্ক দিতে হতে পারে। টক টাইম, ইন্টারনেট ব্যবহারে বাড়তি 5% সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে বাজেটে। মোবাইল সিম কার্ড বিক্রির উপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হতে পারে বলে জানা গেছে। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রমাসিংহে এবং হাসিনা উভয় নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করেন। টেলিফোনে গতকাল নরেন্দ্র মোদীকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদকের শুনানিতে আপাতত যাচ্ছেন না পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। দুদক কমিশনার জহুরুল হক জানান, অনুসন্ধান কর্মকর্তা এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বারবার নোটিশের পরও বেনজির আহমেদ দুদককে হাজিরা না হলে তার বিরুদ্ধে কমিশন আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এর আগে আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রোক করে দুদক। 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন তার স্ত্রী কন্যাদের তলব করে সংস্থাটি। বর্তমানে তারা সপরিবারে বিদেশ রয়েছেন বলে জানা গেছে। শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠিয়েছে সময়ের চেয়ে বোধ হয়। আচ্ছা, এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইওর ব্যাপার। ইনভেস্টিগেশন অফিসার সে জানবে, কমিশন পর্যন্ত আসেনি। কতদিনের জানতে পেরেছেন? কতদিন সময় চেয়েছেন? 15 দিন না 21 দিন বোধ হয়। কতদিন আমি সঠিক জানি না, শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে। কত চেয়েছেন জানি না, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে।
বাংলাদেশে ইটালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক ভিডিও বার্তায় একথা জানান ইটালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইটালিতে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশি। তাদের নিয়ে ভিসা দুর্নীতিতে জড়িয়েছে একটি চক্র। একটি ভিসার জন্য 15,000 ইউরো নিচ্ছে চক্রটি। 13 থেকে 15 জুন ইটালিতে G7 এর শীর্ষ সম্মেলন হবে। এরপর ওই অনিয়ম রোধের কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মেলোনি। দেশটির তদন্ত কর্মকর্তাদের এই নিয়ে অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছেন তিনি। কূটনীতিকরা আমাদের জানিয়েছেন, বাংলাদেশের একটি চক্র ইটালির শ্রম ভিসা নিয়ে রীতিমতো বাণিজ্য করছে। একটি ভিসা বিক্রি হচ্ছে 15,000 ইউরোতে, যা আতঙ্কজনক। এ পন্থায় বাংলাদেশ থেকে ইটালিতে অবৈধ কর্মী পাচার করা হচ্ছে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। পবিত্র ঈদুল আজহার কেনাকাটাকে আরো সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। রিপোর্ট করছেন আনান্তা সিনরি। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এবারের ঈদের মূল আনন্দ পশু কেনার পাশাপাশি বাহারি রঙের পোশাকে নিজেদের সাজাতে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বৈচিত্র্য এসেছে এবারে পুরুষদের পোশাকেও। গরমকে মাথায় রেখে তাই পাতলা আরামদায়ক কাপড়ের সব পোশাকের সমাহার বসিয়েছে ক্যাটসাই। আকর্ষণীয় এসব পোশাকের ওপর নিজেদের অফারের পাশাপাশি ক্যাটসাই তার যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টের গ্রাহকদের জন্য রাখছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। বাইরের ওয়েদার তো খুব গরম, এই চিন্তা করে কাস্টমারের জন্য আমরা কিছু সুন্দর ফ্যাব্রিক্সের শার্ট করেছি, যেগুলো পরে কাস্টমার এই সামারের ভিতরে খুব কমফোর্টেবল ফিল করবে। বিকাশ পেমেন্ট করলে বিকাশে ক্যাশব্যাক পাচ্ছে 10% ডিসকাউন্ট, আর সর্বোচ্চ 100 টাকা পাবে। একদিনে 100 টাকা পাবে, পুরো ক্যাম্পেইনে 200 টাকা পাবে। নিজের জন্য একটা পলো টি শার্ট নিলাম, এখানে ক্যাটসাই অনেক উন্নত মানের ব্র্যান্ডে। তাদের দেখলাম অফার আছে, 100 টাকা ক্যাশব্যাক আছে, ডিসকাউন্ট আছে 10%। তো ভাবলাম যে পেমেন্টটা বিকাশেই করি। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এই উদ্যোগের ফলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে শোরুমগুলোতে। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমির 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে শুরু হয় এই কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি জাতির পিতার হাতে গড়া এই সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 181 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে 142 জন পুরুষ ও 38 জন মহিলা অফিসার রয়েছেন। এছাড়াও কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন একজন শ্রীলঙ্কান অফিসার, যিনি নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার পারভেজ আহমেদ জয় 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। এবারই প্রথম জোট সঙ্গীদের বিশেষ গুরুত্ব দিয়ে কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এরই মধ্যে মন্ত্রিসভার দফতর ভাগাভাগি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। এবারে লোকসভা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে বিহারের নীতিশ কুমার ও হায়দ্রাবাদের চন্দ্রবাবু নাইডুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএর বৈঠক হয়েছে। তাতে অংশ নেন বিহার থেকে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, হায়দ্রাবাদ থেকে চন্দ্রবাবু নাইডু,
লখনৌ থেকে জয়ন্ত চৌধুরী, মুম্বাই থেকে একনাথ শিন্ডের মতো 21 জন নেতা। তারা সবাই সরকারকে সমর্থনের চিঠি দিয়ে সর্বসম্মতিক্রমে নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে মেনে নিয়েছেন। 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের কাছে রাখবে বিজেপি। অন্তত 3টি মন্ত্রণালয় ছাড়াও নীতিশ কুমার চান এবার বিহারকে কেন্দ্র বিশেষ রাজ্যের মর্যাদা। চন্দ্রবাবু নাইডুর দাবি অন্তত 3টি ভালো মন্ত্রণালয় সহ লোকসভার স্পিকারের পদ। এসব ব্যাপারে মোদীর মৌখিক সম্মতি তারা আদায় করে নিয়েছেন বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। এদিকে বসে নেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারাও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাসভবনে জোটের বৈঠক করেছেন। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ব্রিজটাউনে ওমানকে 39 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নামা অজিদের হয়ে উদ্বোধনী জুটিতে 19 রান যোগ করে আউট হন ট্রেভিস হেড। এরপর মিচেল মার্শেল ইনিংস থামে ব্যক্তিগত 14তে। দলের 50 রানে অধিনায়ক ও গ্লেন ম্যাক্সওয়েল বিদায় নিলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের 56 আর মার্কাস স্টয়নিসের 36 বলে 67 রানের ঝড়ে 5 উইকেটে 164 রানের পুঁজি পায় 2021-এর চ্যাম্পিয়নরা। জবাবে 9 উইকেটে 125 রানে থামে ওমানের ইনিংস। 3 উইকেট নেন ম্যাচ সেরা স্টয়নিস। পেসারদের দুর্দান্ত নৈপুণ্যের পর অধিনায়ক রোহিত শর্মার 50-তে চলতি টি-20 বিশ্বকাপে 8 উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত। 97 রানের টার্গেটে খেলতে নেমে 1 রানে সাজ ঘরে ফেরেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ভারতের জয়ের পথ সহজ করে অধিনায়ক রোহিত শর্মা ও ঋষভ পান্টের 54 রানের জুটি। 52 রান করে অবসরে যান রোহিত। 2 রানে আউট হন সূর্যকুমার যাদব। শিবম দুবেকে নিয়ে 46 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ঋষভ পান্ট। 26 বলে 36 রানে অপরাজিত থাকেন পান্ট। এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ভারতীয় পেস আক্রমণের মাত্র 96 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন গ্যারেথ ডেলানি। ভারতের বোলারদের মধ্যে পান্ডিয়া 3টি, আর্শদীপ ও বুমরা 2 করে উইকেট নিয়ে আইরিশ শিবিরে ধস নামান। এবার প্র্যাকটিস খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে ফিরতি ম্যাচে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ফুটবল দল। গত নভেম্বর মেলবোর্নে সকারুদের কাছে 7-0 গোলের বড় হার নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে জামাল ভুঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 157 ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। তবে সেটি নিয়ে মোটে চিন্তিত নন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে চান বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপের সবকটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল 4:45টায় শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাড়ছে কর ও আমদানি শুল্কের আওতা। 7,97,000 কোটি টাকার বাজেট সংসদে উঠছে আজ। খাদ্যপণ্যের দাম কমাতে নানা উদ্যোগ বাজেটে। মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়বে, বিনা প্রশ্নে আবারও কালো টাকা সাদা করার সুযোগ। শপথ অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। কাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইটালিতে কর্মী পাঠানো নিয়েও বাংলাদেশের সিন্ডিকেট। ভিসার দাম 15,000 ইউরো। ক্ষুব্ধ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।